ইদানিং এমন কিছু বিষয় আমরা শুনতে পাই যে কেউ হয়তো 1 মাসের মধ্যেই বাংলাদেশে ঘুরে আসছেন, কিন্তু তাকে বিমানবন্দরে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে। কাস্টমারদের জন্য বা আমরা যারা প্যাসেঞ্জার, আমরা যারা ট্রাভেল করি, ইয়েস আমরা মনে করি হয়রানি, বাট ইউএস গভর্নমেন্টের আইন অনুযায়ী মেবি ওদের দৃষ্টিতে হয়রানি না। তাদের আইন কানুনের মধ্যে যে জিনিসটা আছে, ওরা আইন কানুন সম্বন্ধে আপনাকে শুধুমাত্র এক্সপ্লেন করে যে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হচ্ছিল বা দেওয়া হচ্ছে আপনাকে আপনি এদেশে থাকার জন্য, বাট আপনি এদেশে থাকেন না। বিমানবন্দরে বিড়ম্বনার হাত থেকে বাঁচার উপায় আমরা জানি যে আগে 6 মাসের মধ্যেই ফেরার একটি বিষয় ছিল, কিন্তু ইদানিং এমন কিছু বিষয় আমরা শুনতে পাই যে কেউ হয়তো 1 মাসের মধ্যেই বাংলাদেশে ঘুরে আসছেন, কিন্তু তাকে বিমানবন্দরে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এই ধরনের কি কি তথ্য আপনার কাছে আছে? ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএনকে আমাকে আমন্ত্রণ করার জন্য। জুয়েল ভাই আপনার যে কোশ্চেনটা ছিল সেটা ছিল হয়রানি। ঠিক অ্যাকচুয়ালি শব্দটা হয়তো হয়রানি না, কাস্টমারদের জন্য বা আমরা যারা প্যাসেঞ্জার, আমরা যারা ট্রাভেল করি, ইয়েস আমরা মনে করি হয়রানি, বাট ইউএস গভর্নমেন্টের আইন অনুযায়ী মেবি ওদের দৃষ্টিতে হয়রানি না। ওকে, এটা কারণটা যেটা হচ্ছে, যখন আমাদেরকে সেটা আপনাকে আমাকে হোয়াট এভার এবিসিডি যে কোনো মানুষকে যখন গ্রিন কার্ড দেওয়া হচ্ছে, হুইচ ইজ কল পার্মানেন্ট রেসিডেন্ট, সো যখন আমাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হচ্ছে এদেশে থাকার জন্য, আমরা এদেশে থাকবো। অবশ্যই আমরা দেশের বাইরে যাব, ভ্যাকেশনে যাব, বাট যেটা হচ্ছে এটা নট সবার ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে অনেক সময়, সেটা আমি আগেও বলেছি আপনাদেরকে, চাকরির সুবাদে অথবা পড়াশোনার কাজের জন্য অনেকেই যেটা করেন, আমেরিকাতে টোটাল 1 ইয়ার 365 দিনের মধ্যে হয়তো আপনি 2 বার ওর 3 বার আসছেন, 5 দিন 5 দিন 3 5 15 দিন, 350 দিন আপনার দেশের বাইরে, অনলি 15 দিন আপনার ইউএস এর মধ্যে, হুইচ ইজ মেজরিটি টাইমটাই আপনার দেশের বাইরে। অর্থাৎ গ্রিন কার্ড বাঁচানোর একটা কৌশল হিসেবে নিচ্ছেন। গ্রিন কার্ড বাঁচানোর জন্য, হয়তো সেভ করার জন্য, হয়তো ইন ফিউচারে আমার দেশের কাজটা শেষ হয়ে গেলে, অথবা পড়াশোনা শেষ হয়ে গেলে, অথবা যদি আমার চাকরিটা শেষ হয়ে যায়, দেন আমি মুভ করবো, বাট ইভেনচুয়ালি ডেফিনেটলি, বাট হয়তো আমাকে 2-3 বছর সময় লাগবে। এই যে 2-3 বছরের মধ্যে আমরা বা আপনারা যারা কম বেশি ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করি, ইউএসএ কম থাকি, দেশেই বা দেশের বাইরে যে দেশেই থাকেন, দেশের সোজা কথা হচ্ছে ইউএসএর বাইরে, আপনি ইউএসএর ভিতরে কতদিন থাকলেন, ইউএসএর বাইরে কতদিন থাকলেন। যখন আপনি এয়ারপোর্টে নামেন, ওরা আপনি স্ক্রিনিংয়ে দেখে যে এবিসিডি দিস মিস্টার হোসাইন, সে এতদিন তো দেখা যায় তার গ্রিন কার্ড, সে তো গত বছর এই টাইমে গেল, এই টাইমে আসলে এতদিন ছিল, তো টোটালি তার স্টে অনলি 15 ডেজ গত ওয়ান ইয়ারে। সো মেজরিটি টাইমটাই কাস্টমারের বা যে প্যাসেঞ্জার বা যাকে এয়ারপোর্টে ধরে বা কোশ্চেনগুলি করে, আমরা যাকে বলি বিড়ম্বনা বা হয়রানি, বাট এটা হয়রানি না, তাদের নিয়ম রক্ষার কিছু বিষয়। রাইট, তাদের আইন কানুনের মধ্যে যে জিনিসটা আছে, ওরা আইন কানুন সম্বন্ধে আপনাকে শুধুমাত্র এক্সপ্লেন করে যে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হচ্ছিল বা দেওয়া হচ্ছে আপনাকে আপনি এদেশে থাকার জন্য, বাট আপনি এদেশে থাকেন না, আপনি থাকেন দেশের বাইরেই মোস্ট অফ দ্য টাইম। তো যে রিজন আপনি থাকতে চান, যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে চান, দিস ক্রাইটেরিয়া আপনাকে এই দেশে থাকতে হবে। আর যদি আপনি কোনো রিজনে, সেটাও ওরা এক্সপ্লেন করে, ভালো করে আপনাকে এক্সপ্লেন করে, কোনো রিজনে যদি আপনাকে 2 বছরের দেশের বাইরে থাকতে হয়, অবশ্যই আপনি জাস্ট ট্রাভেল পারমিট নেন, আপনি পারমিশন নিয়ে যান, আবার আপনি পারমিশন নেন 2 বছর পরে, কোনো আপত্তি নাই। অর্থাৎ যেহেতু বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি পার্মানেন্ট রেসিডেন্টের জায়গাটাতে টেম্পোরারি রেসিডেন্ট হয়ে যাচ্ছে, রাইট, আপনার পার্মানেন্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশ, আপনাদের যে দেশ আপনি বেশি থাকেন। আর আমেরিকাতে আপনি থাকছেন টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে, একদম সামান্য সময়ের জন্য। তো ওরা যে জিনিসটা আছে, যদি আপনি না থাকতে চান বা না থাকেন, আপনি যতদিন আপনার সময় লাগবে, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 1 shot আপনি 2 years জন্য পারমিশন নিতে পারেন। আপনি 2 years পারমিশন নিয়ে দেশের বাইরে থাকেন, তাতে ওদের কোনো আপত্তি নাই। 1 year থাকতে চান, 1 year থাকেন। আবার 2 বছর পর যদি আপনার দরকার পড়ে, এগেইন আপনি 2 বছর নিতে পারতেছেন, আপনার কাজ শেষ হোক, তারপর আপনি রাখেন, গ্রিন কার্ড আপনার সেফ থাকবে। বাট যদি আপনি পারমিশন নিয়ে এগেইন অ্যান্ড এগেইন সেম থিং করেন, তাহলে ওরা বলছে যে আমরা আপনার গ্রিন কার্ডটা ক্যান্সেল করে দেবো। আপনি B1 or B2 ভিসায় আপনি আসেন, হুইচ ইজ লাইক ট্যুরিস্ট ভিসা বা রেগুলার যে ভিজিট ভিসা লোকজন আসে, আপনি ওই ধরনের ক্যাটাগরিতে আপনি আসেন, আপনার গ্রিন কার্ড সারেন্ডার করতে হবে। আগে হয়তো আমাদের অনেকে চিন্তা ছিল যে ভাই নো ম্যাটার 6 মাসের মধ্যে ফিরে আসবো, তাইলে হয়তো আমাকে এয়ারপোর্ট কিছু করবে না। এয়ারপোর্টের কোশ্চেন আপনি 6 মাসের মধ্যে ফিরে আসবেন ওর আপনি 10 মাসে ফিরে আসবেন, ওটা নিয়ে এয়ারপোর্ট কোশ্চেন কিন্তু এই জায়গায় না। আমাদের মাথায় থিঙ্ক যে জিনিসটা হচ্ছে আমাদের, যে আমি 6 মাসের কম থাকলে মনে আমার কিছু হবে না, আমি 6 মাসের কম থেকে আমি যাব, আবার এই জায়গায় 15 দিন থাকবো, আবার দেশে চলে যাব, 6 মাসের আগে চলে আসবো, তাহলে আমার কিছু হবে না। না, 6 মাস 1 বছর এটা আপনার হিসাব না।
হিসাব হচ্ছে মেজরিটি টাইমটা আপনি কোথায় স্পেন্ড করেন। যদি আপনি এই দেশে থাকতে চান, যদি আপনি দেশের লফুল সিটিজেন হন নাই বাট হবেন ডেফিনেটলি, আপনি গ্রিন কার্ডধারী, তো আপনার এই দেশেই থাকাটা বেশি ওরা চাচ্ছে। এই দেশে থাকবেন, এই দেশে করবেন, এই দেশে গভর্নমেন্টকে ট্যাক্স পে করবেন, সেটাই এই দেশের ইচ্ছা আপনাকে নিয়ে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি বলছেন সহজ একটা অঙ্ক আপনি বুঝিয়ে দিয়েছেন যে আপনাকে মেজরিটি টাইমটা 6 মাসের বেশি 7 মাস 8 মাস আমেরিকায় থাকতে হবে। যদি আবার আপনি বলছেন যে আপনি সময় বাড়িয়ে নিতে পারবেন, আপনি আবেদন করে 2 বছর এর চেয়ে বেশি যদি আরো দরকার করতে পারেন, কতবার করতে পারবেন এরকম আবেদন? 2 বছর পর করে আপনি করতে পারেন। আপনি প্রথম যখন 2 বছর জন্য নিচ্ছেন, আপনার 2 বছর ডান হয়ে গেল, আবার আপনি আসেন, আবার আপনি 2 বছর জন্য প্রসেস করেন। সো হয়তো আপনার বাংলাদেশে কতদিন কাজটা থাকবে তার উপর হিসাব করে আপনি 2 বছর পর পর আপনি চাইলে এটা করতে পারবেন। জি, আমরা এই বিষয়ে সম্পর্কে প্রশ্ন করব, তবে তার আগে একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আচ্ছা, আমার 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 প্রশ্ন হলো বেলাল ভাইয়ের কাছে, জি, ওমরা হজের বর্তমান প্রাইস কত এই কুরবানি ঈদের আগে, এবং সিটিজেনের জন্য কোনো প্রাইস কি কম আছে নাকি আমেরিকান সিটিজেনের জন্য? আমি এটা জানতে চাই। আমি একটা পেপারে দেখছিলাম যে সিটিজেনদের জন্য ডিসকাউন্ট আছে, ওকে, এটা ধন্যবাদ সঠিক নাকি আমি জানতে চাই। ওমরা হজের কোরবানি ঈদের আগে প্রাইসটা কেমন এবং সেটার ক্ষেত্রে সিটিজেন যারা তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা? ধন্যবাদ দর্শক আপনাকে প্রশ্ন করার জন্য। ইয়েস, সিটিজেনদের জন্য একটু এক্সট্রা ডিসকাউন্ট থাকে, বাট খুব একটা বেশি দিচ্ছে, অ্যাবাউট $200 মতো বা $150 মতো কম থাকে ওদেরটা। ইয়েস, আর প্রাইসটা উনি জানতে চাচ্ছিলেন কেমন খরচ হবে? অলওয়েজ ডিপেন্ড করে আপনি কোন টাইমটাতে যাবেন। কুরবানির আগে বলছিলেন? হ্যাঁ, কুরবানির আগে। ডেট অলওয়েজ, টিকেট এন্ড হোটেল দুইটা জিনিস এই জায়গায় কাজ করে। উমরার ফেয়ার করার জন্য, উমরার গ্রুপ প্রাইসটা করার জন্য দুইটা জিনিস কাজ করে। আমি যে সময় যাচ্ছি, কোন এয়ারলাইন্সে যাচ্ছেন ওর কোন টাইমটাতে যাবেন, ওই টাইমে হোটেলের প্রাইসটা কী থাকবে, টিকেটের প্রাইসটা কী থাকবে তার উপরে। বাট এভারেজ কেউ যদি 3 স্টারে যেতে চায় সেটা আপনার 1795 টাকা হয়, আর 5 স্টার যদি 2295 টাকায় হয়। অ্যাগেন আপনার সিলেক্টিভ ডেট, এনি ডেটে না, হ্যাঁ, ডেটগুলি সিলেক্টিভ। জি, সেক্ষেত্রে সিটিজেনের জন্য সুখবর আছে, সেটা তো আপনি বললেন যে কিছুটা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি সিটিজেন হিসেবে। আমরা আরো একটি টেলিফোন আছে, আমরা সেই টেলিফোনটিও নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, ভাইয়া আপনারা কি বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করেন? এটা একটা প্রশ্ন। আর একটা ভাইয়া, আপনারা কি ওমরার প্যাকেজ হজের পর থেকে শুরু করবেন? আবার কত, মানে কিরকম পড়বে তবে বললে ভালো হতো। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ দর্শক, আপনাকে দুটো প্রশ্ন করেছেন। থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। বাংলাদেশ পাসপোর্ট না, ইয়েস, আমরা আপনার অ্যাপ্লিকেশন ফিল আপ করে দেবো, সব কিছু করে দেবো। আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য বাংলাদেশ কনসুলেট নর্দার্ন ব্লুবার্ড আপনাকে যেতে হবে। ইয়েস, এই সার্ভিস আমাদের কাছে নিতে পারবেন। আর আপনার সেকেন্ড কোশ্চেন ছিল হজের পর উমরার প্রাইস কি হবে। হজের পর সামার থাকবে, সব সময় একটু বেটার প্রাইসগুলি থাকে আপনার স্লো সিজনে, জানুয়ারির 10 তারিখের পর থেকে আপনার মে মাসের 10 তারিখ পর্যন্ত একটা, আর একটা থাকবে আপনার সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। তারপরে যদি আপনি কোন ডেটে আপনি যেতে চাচ্ছেন, আপনার কতজন হন, প্যাকেজটা কি হবে তার উপরে 3 স্টার প্যাকেজ হবে, 5 স্টার হবে। আমি জাস্ট একটু আগে এক্সপ্লেন করলাম একজনকে, সো সিমিলারই থাকবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক আপনাদের। আমরা আলোচনায় যেটা ছিলাম, আপনি বলছিলেন যে মেজরিটি সময় থাকতে হয় এবং 2 বছর পর্যন্ত সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে, আবার বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে, অর্থাৎ তাদেরকে সুযোগ দেওয়া হয়, নানা ধরনের সুযোগ দেওয়া হয়। আমরা ধরে নিলাম কেউ একজন নিয়ম মেনেই তিনি 6 মাসের মধ্যে আসা যাওয়া করেন। যদি এখন বলছেন 1 মাসের মধ্যে বেশি দেরি হলে অনেক সময় প্রশ্ন করা হয়, শুধুই কি প্রশ্ন করা হয় নাকি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের ব্যাপারে? গাইডলাইন দেওয়া হয়, শুধু প্রশ্নই করে না, আপনাকে গাইডলাইন দেয়। ইভেন আপনার পাসপোর্টের মধ্যে ওরা স্ট্যাম্প করে বাংলায়, সরি মাই ব্যাড, মাফ করবেন, ওরা স্ট্যাম্প করে আপনাকে হয়তো লিখে দেয় যে B1 B2-তে যাবেন, অথবা আপনি পারমিট, আপনি যেটা আপনি চাচ্ছেন যে 1 বছর থাকবেন ওর 2 বছর থাকবেন, সেজন্য আপনি অনুমতি নেবেন। অথবা আপনি যদি ডিফারেন্ট ক্যাটাগরিতে আসতে চান, গ্রিনটারে সারেন্ডার করবেন। দোজ ক্যাটাগরি ওরা 3-4টা আপনাকে লিস্ট দিয়ে দেয় আপনার পাসপোর্টে স্ট্যাম্প করে। সো যদি এরকম কিছু হয় তাহলে আপনাকে ফলো করতে হবে, ওরা যা দিচ্ছে তা। বিকজ ওদের অনেক সময় আমরা যেটা আমাকে বলছে, আমি ওটা নিয়ে আর আমি কেয়ার করলাম না, হয়তো আর কিছু হবে না, বাট ওর কম্পিউটারে যেটা আপনাকে লিখে দিছে আপনার পাসপোর্টে, সেম জিনিসটা আমার কম্পিউটারে আছে, ডাটাবেসে চলে আসে। আপনার নেক্সটে যখনই ল্যান্ড করবেন
সেম ঠিক। রিসেন্টলি যেটা হচ্ছে লাইক একটু আগে আমি আপনাকে যেটা আলাপ করতেছিলাম, আমাদের একজন পরিচিত, তো উনি চিন্তা করতেছিল যে যেহেতু আমি 10-11 মাস পর পর আসি আমাকে এয়ারপোর্ট ধরে, তো এবার উনি চলে আসে 5 মাসের মাথায়। সেম ঠিক, আপনি তো মেজরিটিতে ইয়েস আপনি এত তারিখে আসছেন, এত তারিখে ছিলেন, আপনি এই জায়গায় অ্যাবাউট 10 দিনের মতো ছিলেন অনলি, ইয়েস আপনি 5 মাসের মাথায় আসেন, বাট কোশ্চেন ইজ ইট অনলি কাপল অফ ডেজ। অ্যাগেন ওনার রিটার্ন টিকিট করা ছিল আবারও 10 দিনের মতোই টাইম ফ্রেমের মধ্যে। সো ওনাকে বলছে যে জিনিসটা যে অবশ্যই আপনাকে অনুমতি নিয়ে, এবার যদি আপনি নেক্সটে যদি আপনি এন্ট্রি চান না, মাস্ট অনুমতি আপনার থাকতে হবে। আপনি সেটা 1 বছরের জন্য চান আর 2 বছরের জন্য দেশের বাইরে থাকবেন, মাস্ট আপনার অনুমতি থাকবে। যদি নেক্সট আপনি অনুমতি ছাড়া আসেন এন্ট্রি হবে না, মানে ওনাকে ফেরত দেবে, সেটা ক্লিয়ার ওনাকে বলে দিয়েছে, মেসেজ দেওয়া ছিল। একটু আইনি পরামর্শের মতোই বিষয়টা, সেটা হলো এই যে অনুমতির বিষয়টি বারবার আপনার আলোচনায় উঠে আসছে, এই অনুমতির বিষয়টি কোথায়, কার কাছ থেকে, কিভাবে নেবে? সিম্পল, সাধারণত যারা নিজেরা পারেন অনলাইন থেকে করতে পারেন, অথবা যারা ইমিগ্রেশন কাজ করে যে কোনো অফিসে কোনো যোগাযোগ করতে পারেন। এটার জন্য বড় লয়ার ধরার দরকার নেই, ভেরি সিম্পল, ইটস ভেরি সিম্পল। ওকে, এমনটা কি ঘটেছে যে আপনার জানা মতে ইদানিং এমনটা ঘটছে, অনেকের গ্রিন কার্ড, যে আশঙ্কার কথা বলছিলেন, গ্রিন কার্ডটা বাতিল করে দিয়ে তারা B1 B2 তে কনভার্ট করে দিয়েছে? না, ওটা আপনাকে ওরা বাই ফোর্স করতে পারবে না, ওরা আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে, আপনাকে টাইম দিবে যে আপনি 1 বার আসেন, 2 বার আসেন, আমরা আপনাকে ওয়ার্নিং দিচ্ছি। ওয়ার্নিং এর আগে আপনাকে কোনো কিছু ক্যান্সেল করবেন না, আপনাকে বলবে যে দিস ইজ আপনার টাইম, নেক্সট আপনাকে এনিথিং একটা টাইম ফ্রেম দিয়ে দিবে। নেক্সটে যদি আপনি উইদাউট পারমিশনে যান তাহলে আপনি ঢুকতে পারবেন না, দ্যাট টাইম আপনার ক্যান্সেল। সো আপনাকে যেহেতু ওরা একটা টাইম ফ্রেম দিচ্ছে, যখন আপনি অমান্য করবেন দেন ইজ ক্যান্সেল, এর আগে না। তার মানে যখনই আপনাকে ফার্স্ট ওয়ার্নিংটা দেওয়া হয় তখন থেকেই আসলে আপনাকে সতর্ক হওয়া উচিত। আপনাকে যখন এয়ারপোর্ট সতর্কতা দিল, আপনি ওই সতর্কতা অবশ্যই মানতে হবে, যদি না মানেন নেক্সট আপনাকে দেবে না। ওরা বলেই দিয়েছে জায়গায় ক্লিয়ার যে আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে, দ্যাট মিনস যদি আমি না নেই তাহলে কি হবে, দেবে না। যে সমস্যাটি হয় অনেক সময় এমনটা হয় যে বিশেষ করে বাবা মাদের ক্ষেত্রে, প্রবীণ যারা আসেন, যারা গ্রিন কার্ড পেয়েছেন কিন্তু হয়তো তাদের বেশিরভাগ সময় বাংলাদেশে থাকতে হয়, তখন এয়ারপোর্টের কর্মকর্তাদের সঙ্গে তারা যে কনভারসেশনটা করেন তারা হয়তো বুঝতেই পারেন না যে তাদের কি ওয়ার্নিং দেওয়া হয়েছে, কি স্ট্যাম্প মারা হয়েছে। যারা এই দেশে তাদের ছেলেমেয়েরা থাকেন তারা যদি সেই বিষয়গুলো খেয়াল না রাখেন তখন কিন্তু বাবা মারা একটা বিপদে পড়তে পারে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা। অফিসার যখন বলে, সেটা বয়সের কারণে হোক অথবা আমাদের ল্যাঙ্গুয়েজের কারণে হোক, কোনো না কোনো কারণেই হোক, আব্বা আম্মাদেরকে আমরা অনেক সময় কী করি, আমরা হুইল চেয়ার দিয়ে দিই, ওনারা চলে আসে, ঠিক আছে, ওর হুইল চেয়ার দেন নাই, ওনারা চলে আসে। অফিসার হয়তো ওনাকে 2-3টা কোশ্চেন করছে, উনি হয়তো কিছুটাই বুঝেন নাই, হয়তো উনি বলছে ওকে, উনি কিন্তু বুঝে নাই কি বলছে, অথবা ওর অ্যাকসেন্টও ক্লিয়ার ধরতে পারে নাই। ওরা কিন্তু ওই জায়গায় আপনাকে একটা অনুমতি দেওয়া লেখা ছিল B1 B2 তে করেন, অথবা আপনি পারমিশন নিয়ে যাবেন। সো আব্বা আম্মা যখন আসবে, যদি ওনাকে এরপরে অফিসার কোনো জিজ্ঞাসা করে, সেটা তো কনভারসেশন রেগুলার হবেই। আপনার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা যখন ওর ভাই বোন ওর রিলেটিভ যারা আসবে, যদি এরকম জানেন যে এরপরে ওনাকে কোনো ধরনের কোশ্চেন করছে স্টে থাকার ব্যাপারে বা এনিথিং কিছু ব্যাপারে, ওর আরও বেস্ট আব্বা আম্মা যখন নিউ ইয়র্কে ফিরে আসলো, ঘরে আসলো, আপনি পাসপোর্টটা খুলে দেখেন, এরপরে যখন এন্ট্রি হলো অ্যাডমিশন ওর অ্যাডমিট যেই একটা আপনার স্ট্যাম্প করা আছে, স্ট্যাম্পের পাশে কোথাও কিছু লেখা আছে কি না, প্লিজ এই জিনিসটা একটু দেখবেন। তাহলে ইন ফিউচারে যে সমস্যা হবে, সমস্যা থেকে আগেই আমরা প্রিভেন্ট করতে পারবো। যদি এরকম থাকে আমার আব্বা আম্মার স্ট্যাম্প করা পাসপোর্টে, তাহলে আমরা সেই হিসাবে পদক্ষেপ নিতে পারবো যে কী করতে হবে। জি, দর্শকরা দুজন প্রশ্ন করেছিলেন, দর্শক দুজনেরই একই বিষয় আগ্রহ ছিল, হজ এবং ওমরা নিয়ে। হজ এবং ওমরা, বিশেষ করে সামনে তো হজের সময়, অনেকে যেটা করেন, এই একটা কৌশলী পথ তারা খুঁজে নেন, সেটা হলো যে তারা হয়তো সরাসরি আমেরিকা থেকে না গিয়ে বাংলাদেশ থেকে গিয়ে হজ করে আসেন, কিন্তু তারা হয়তো গ্রিন কার্ড হোল্ডার, সিটিজেন। তাদের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা কিংবা সমস্যা হয় কিনা? ওকে, এই জায়গায় অনেস্টলি 2টা জিনিস কাজ করে। যদি আপনি ইউএস পাসপোর্ট হন, আপনি কিন্তু ইউএস পাসপোর্টে বাংলাদেশ থেকে যেতে পারবেন না। সো কী করতে হচ্ছে এক্ষেত্রে, ওরা অবভিয়াসলি বাংলাদেশ তার একটা পাসপোর্ট তৈরি করে বাংলাদেশ থেকে যায়। সাধারণত কোনো অফিসার জিজ্ঞাসা করে না যে আপনি কোথায় গেছিলেন বা কেন গেছিলেন, বাট ইন জেনারেল কিউরিয়াস, আমরা যেরকম বলি ভাই কেমন আছেন কি নাকি, অফিসার হয়তো জিজ্ঞাসা, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, কি উপলক্ষে ভ্যাকেশন ছিল, কোথায় গেছিল বা কী করছো, ইন জেনারেল কোশ্চেন করে। তো
অনেকে এই জিনিসটাকে একটু ভয় নিয়ে কনফিউজ নিয়ে উনি কোথায় কোথায় গেছিল সব বলে দেয়। আচ্ছা, ওকে, আপনি বলছেন যে আমি বাংলাদেশ গেছিলাম, আমি সৌদি আরবে গেছিলাম, সৌদি আরবে তো বাংলাদেশ আসি, বাংলাদেশ থেকে জায়গায় আসি, আপনার পাসপোর্ট তো অনলি কোনো জিএফকে seal নেই। ঢাকা সিল, আপনার জেদ্দার বা সৌদি আরবের সিল কোথায়? আমি অন্য পাসপোর্ট দিয়ে গেছি। দিস ইজ দ্য কোশ্চেন। সো এই জিনিসটা জাস্ট এড়াই যান। আপনি অফিসার আপনাকে ডিটেলস জিজ্ঞাসা করেন আপনি কোথায় গেছিলেন, আপনার মেইন জার্নি, প্রথম যেটা আপনার টিকিট নিয়ে যাচ্ছেন ওর মেইন জার্নি আপনার যেটা ছিল জেএফকে থেকে ঢাকা এবং ঢাকা থেকে আবার জেএফকে। সো এই জার্নিটাই আপনি বলেন। যদি কোনো দিন কোনো ইমিগ্রেশন অফিসার আপনাকে জেএফকে নামার পরে হয়তো জিজ্ঞাসা করতেই পারে আপনাকে, ইন জেনারেল ইটস লাইক কোনো সন্দেহের কারণে না, এনি পার্সনকে আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে কোন দেশে গেছিলা, কতদিন ছিল, এটা জিজ্ঞাসা করতে পারে কোনো রিজনে। তো আপনি অবশ্যই বললেন যে বাংলাদেশে গেছি, সেটা আপনি ওটা ছিল আপনার এডিশনাল জার্নি। সো প্লিজ আপনার এডিশনাল জার্নিটা যদি আপনি এক্সপ্লেন করেন দেন একটা সমস্যা আছে। দয়া করে আপনি এডিশনাল জার্নিটা এক্সপ্লেন করার দরকার নাই। আপনার যেহেতু মেইন জার্নি ছিল জেএফকে থেকে ঢাকা বাংলাদেশ যাও এবং বাংলাদেশ থেকে ফিরে আসে, আপনি বাংলাদেশ অ্যান্সার করলে যথেষ্ট। আবার বাংলাদেশে সৌদি আরব যখনই আপনি বলতেছেন সৌদি আরব, ওরা পাসপোর্ট আপনার খুলে দেখতেছে আপনার স্ট্যাম্প কোথায় সৌদি আরবের, আপনি সৌদি আরব গেছেন, তখনই কোশ্চেন আছে আপনি সেকেন্ড পাসপোর্ট ইউজ করছেন। বাইরে তো আপনি সেকেন্ড পাসপোর্ট ইউজ করতে পারেন না, এবং কিন্তু সেকেন্ড পাসপোর্ট আমাদের পরামর্শ থাকবে একেবারেই প্রপারলি নিয়ম মেনেই কাজটা করা। রাইট, যদি আপনার দেশ থেকে যেতে হয় অবশ্যই যাবেন, সমস্যার কিছু নাই। যে জন্য অনেকেই যান দেশ থেকে, একটা হচ্ছে এই জায়গায় অনেকটা কস্টলি, তারপর হচ্ছে শুধু কস্টলি যে শেষ তা না, আপনি হয়তো অনেকেই আছে যে ইয়াস আমি অনেক কস্ট দিয়ে যেতে চাই, হচ্ছে লটারি। অনেকের বয়স হয়ে গেছে, অনেকে চাচ্ছে যে ভাই আমি লাস্ট মোমেন্টে যেহেতু হজ আমার একটা ফরজ, আমার যদি ক্যাপাবিলিটি হয় হজ করার আমাকে যেতে হবে, বাট আমি গত 2 বছর ওর 3 বছর ধরে ট্রাই করতেছি, লটারিতে কোনোবারই আমি উইন করি নাই, আমি পারি না, সেজন্য আমি হচ্ছে না। বাট বাংলাদেশ থেকে গেলে লটারি যেহেতু নাই, আমি ডেফিনেটলি যেতে পারতেছি, তো আমার ইচ্ছাও আমি যাব, সেজন্য কেউ যেতে পারে। আর এই জায়গায় যে জিনিসটা হয়, গত 2 বছর যাবৎ অনলাইন থেকে অনেক এক্সপেন্সিভ ছিল, অনেক এক্সপেন্সিভ, বাংলাদেশের তুলনায় প্রায় $7,000-8,000 ইউএসএ বেশি। তো সবাই তো টাকা সেভ করতে চায়, তো সেজন্য হয়তো অনেকেই দেশ থেকে যেতে চান। ইয়েস, যেতে পারেন, কোনো আপত্তির কিছু নেই। যদি এয়ারপোর্ট আপনাকে কোশ্চেন করে, শুধুমাত্র এই জিনিসটা জাস্ট আপনি ইগনোর করলে যথেষ্ট। যদি আপনার বলে কোথায় গেছিলেন, আপনি সেটা বাংলাদেশ অ্যান্সার করে যথেষ্ট ভালো, বাট আপনি আর সৌদি আরব বা অন্য দেশ গেছেন ওটা দরকার নাই, না বললে সম্ভবত এই বিষয়ে তিনি প্রশ্ন করতে চান। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ডুয়েল সিটিজেন। আমার কোশ্চেন হলো, আমার কাছে বাংলাদেশের পাসপোর্ট আছে এবং আমেরিকান পাসপোর্ট আছে। আমার প্রশ্ন হলো, আমি কি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে টিকিট কেটে আপ ডাউন করতে পারবো ইউএসএ? কোশ্চেনটা ক্লিয়ার ছিল না। ওনার ডুয়েল পাসপোর্ট আছে, উনি কি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে টিকিট কেটে আসা যাওয়া করতে পারবেন কিনা আমেরিকায়? টিকিটের জন্য কোনো পাসপোর্ট ম্যান্ডেটরি না, যে কোনোটাতে আপনি করতে পারেন। এখন ওনার কোশ্চেন ছিল এটা থেকে উনি কি ট্রাভেলিং যদি মিন করে থাকে বাংলাদেশ আসা যাওয়া, তাহলে তো ওনার ডাজন্ট ম্যাটার। যদি ইউএস ওকে আমেরিকা থেকে বাংলাদেশ ট্রানজিট যদি উনি বলে থাকে, এই জায়গাটা আসা যাওয়া ওনার মনের মতো যে কোনো উনি ইউজ করতে পারে, ইটস নট এ বিগ ডিল। আর যেহেতু ইউএস আছে, এটাতে সব ফ্যাসিলিটিস উনি পাবেন, তাহলে ওটা ইউজ করবেন। ডুয়েল সিটিজেন ওনার একটা কোশ্চেন ছিল, এটাতে হয়তো আমাদের বাংলাদেশে যাদের সম্পত্তি আছে বা জায়গার একটু ব্যাপার স্যাপার আছে, সেজন্য ডুয়েল সিটিজেন থাকলে, যেহেতু আপনি বাংলাদেশের একজন সিটিজেন, ইয়েস আপনার সম্পত্তির অধিকার আপনার ওই জায়গায় আছে। যদি আপনার বাংলাদেশি কোনোই ডকুমেন্ট আপনার না থাকে, তাহলে কিন্তু সম্পত্তির অধিকার আবার আপনার নাই, সেজন্য আপনার ডুয়েল সিটিজেনটা আপনি অবশ্যই রাখবেন। সেক্ষেত্রে উনি যে কোনো পাসপোর্ট ব্যবহার করেই করতে পারেন। ইয়েস, বাট প্রায়োরিটি রাখবেন ইউএস পাসপোর্টের। ওকে, ওকে দর্শক নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। বেলায়েত হোসেন বেলাল ভাই, আমরা চেষ্টা করেছি দর্শকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার। একেবারে শেষ প্রশ্ন ছোট করে আনসার চাই, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার কি ধরনের সহযোগিতা করেন? ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যেটা, সেটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগে শুধুমাত্র যারা, একটু আগে আমরা যেটা বলতেছিলাম, যারা বাংলাদেশ থেকে হজে যাবেন। সো বাংলাদেশ থেকে যারা হজে যাবেন, যদি আপনার ইউএস পাসপোর্ট হয় অথবা বাংলাদেশি পাসপোর্ট হয়, পাসপোর্ট একটা বাংলাদেশ থেকে যেতে হবে আপনাকে। ইউএস পাসপোর্টে আপনার ঢাকা গিয়ে হয়তো রাখবেন, বাংলাদেশে রাখবেন, তারপর আরেকটা বাংলাদেশি পাসপোর্টে যাবেন। এনি বাংলাদেশি পাসপোর্ট হইলে যদি আপনার হয়, যদি বাংলাদেশ থেকে কেউ ট্রাভেল করেন, তাহলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে উইদাউট গ্রিন কার্ড। সো উইদাউট গ্রিন কার্ড দিয়ে বাংলাদেশ থেকে যদি যান, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সো হজ সম্ভবত আপনার মিডল অফ জুনে হচ্ছে, আর ফিঙ্গারপ্রিন্ট শুরু হয়ে গেছে। অনেকেই আমাদের কাছে আসতেছেন যে ভাই এখন যদি আমি ঢাকা যাই, তাহলে তো আমার জন্য কস্টলি, আর আমি তো যাব এন্ড অফ মে।
আর এখন আমি এপ্রিল, তো 1-2 মাসের মধ্যে 2বার যদি আমি আসা যাওয়া করি একটু কস্টলি, আর জাস্ট ফিঙ্গারপ্রিন্ট আমাকে দিতে হবে, তো এটার কোনো ব্যবস্থা আছে কিনা? ইয়েস, সেজন্য আমরা করি। যে সমস্ত ভাই বোনরা বাংলাদেশ থেকে হজ করতে যাবেন, যাদের ফিঙ্গারপ্রিন্ট লাগবে, ওরা বাংলাদেশে না গিয়েও আমেরিকাতে আমাদের অফিস থেকে ওনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট ওনারা সৌদি আরব চলে যাবে, ইভেন যে হজ কোম্পানির আন্ডারে বাংলাদেশ থেকে যাবেন তাদের কাছে সেম ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা যাবে। সো ডান, ওনারা আর টাকা খরচ করে দেশে যাওয়ার দরকার নাই। সুযোগ তাদের জন্য রয়েছে। অনেক ধন্যবাদ বেলাল হোসেন বেলাল ভাই আপনাকে। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।